সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনাকালীন সময়ে চাকরি পিজি স্কুলের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষটা কি? মহাকর্ষটা হচ্ছে একটু তাদের নামে, মহাকর্ষের নামে বোঝা যায় মহাকর্ষটা কি। মহাকর্ষ, মহাকাশ, কর্ষ, আকর্ষণ, মহাকাশে আকর্ষণ। এখন মহাকাশে কিসের মধ্যে আকর্ষণ? মহাকাশে বস্তু কণার মধ্যে, মহাকাশের বস্তু কণার মধ্যে। এই যে আমি কলমটা উপরের দিকে ছুড়ে মারলাম, কলমটা আবার নিচে চলে আসলো। কারণ কি? কারণটা হচ্ছে এই কলমের সাথে আমি উপর দিকে মারার সাথে এক ধরনের বল কাজ করছে। তার পরবর্তীতে যখন এই বলের ক্রিয়া শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার এক ধরনের বলের কারণেই কলমটা মূলত নিচে ফিরে আসে। সেই বলটা হচ্ছে কি, এই পৃথিবীর সাথে বা ভূপৃষ্ঠের সাথে কি এই কলমটা এক ধরনের আকর্ষণ বল। ঠিক তেমনইভাবে মহাকাশের বস্তুকণার মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলটাকে বলা হয় কি? মহাকর্ষ। তোমরা জানো মহাকাশের বস্তুকণার মধ্যে কি কি আছে? মহাকাশের বস্তুকণার মধ্যে আছে নক্ষত্র, সূর্য। সূর্যকে কেন্দ্র করে কে ঘুরে? এখানে কিছু গ্রহ। সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট কক্ষপথে কতগুলো গ্রহ ঘুরে। আর গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরে কে? উপগ্রহ। কিন্তু তারা একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, তারা ছিটকে পড়ে যায় না। কিন্তু আমরা যখন দেখি একটা সুতোর মধ্যে একটা কি মার্বেল বা একটা ইটের কণা বেঁধে তুমি যখন ঘুরাবে, যখন সুতোটা ছেড়ে দিবে, দেখবে যে কি ওই ইটের কণাটা অনেক দূরে গিয়ে আশ্রয় পড়তেছে। কারণ কি? কারণ ওই যে বিপরীত দিকে এক ধরনের বল, বিপরীত মুখে এক ধরনের বল কি ওই সুতোর মধ্যে কাজ করছে। সেজন্য তুমি যখন ছেড়ে দিছো এই দিকে কেন্দ্রমুখী বল থেকে, তখন সুতোটা ছেড়ে দিছ, তখন বিপরীত দিকে কি ইটের কণাটা ছিটকে পড়ছে। ঠিক তেমনইভাবে গ্রহ নক্ষত্রগুলো যেহেতু ছিটকে পড়ার কথা, যেহেতু ঘুরতেছে, তাকে গ্রহকে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ ঘুরতেছে, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরতেছে, কিন্তু তারা তো ছিটকে পড়ার কথা, তারা তো কিছু দিয়ে বাধা নাই। কিন্তু তারা ছিটকে পড়তেছে না কেন? তারা ছিটকে পড়তেছে না কারণ এই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে তারা ছিটকে পড়তেছে না। তাহলে মোটামুটি আমরা মহাকর্ষ বল সম্বন্ধে একটা ধারণা পেলাম। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল বলতে কি বুঝলাম? মহাকাশে দুইটি, বা মহাকাশে দুইটি না বলে আমরা মহাকাশে বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে কি মহাকর্ষ। এখন মহাকর্ষ নিয়ে স্যার আইজাক নিউটন একটি সূত্র দেন, সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। সেটি হচ্ছে কি? নিউটনের মহাকর্ষীয় সূত্র। স্যার আইজাক নিউটনের সূত্রের মধ্যে যে দুটি বস্তু নির্দিষ্ট ভরের, ভর কি? ভর হচ্ছে যেহেতু প্রতিটি বস্তু মানে কি পদার্থ নির্দিষ্ট কি দ্বারা? অণুপরমাণু দ্বারা গঠিত। তো ওই পদার্থের মোট অণুপরমাণুর সংখ্যাটাই হচ্ছে কি ওই পদার্থের ভর। ওই পদার্থের মোট অণুপরমাণু সংখ্যাটাই হচ্ছে ওই পদার্থের ভর।
বা ওই পদার্থের মোট অনুপরমাণুর পরিমাণই হচ্ছে ওই পদার্থের ভর। তো দুটি ভরের বস্তু M1 এবং M2। M1 এবং M2 একটা মহাকাশের দুটি বস্তু। তাহলে আমরা বলতেছি কি মহাকাশের বস্তু দুটি বস্তুর মধ্যে কি কাজ করতেছে? আকর্ষণ বল কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি মহাকাশের দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটা কি ধরনের আকর্ষণ বল কাজ করে? আকর্ষণ বলটা হচ্ছে বস্তু কণা দুটির, এই দুটি বস্তু কণা M1 এবং M2 কি আকর্ষণ বলটা হচ্ছে কি বস্তু কণা দুটির গুণফলের সমান, সমানুপাতিক এবং সমান। এই দুটির মধ্যে পার্থক্য কি? সমানুপাতিক এবং সমান এই দুটির মধ্যে পার্থক্য বলতে পারবা? মোটামুটি মিল আছে, আবার কিন্তু অমিল আছে। মিলটা হচ্ছে সমান, এই পাশ যদি 2 হয় এই পাশে 2 হবে, এটা হচ্ছে সমান। সমানুপাতিকটা হচ্ছে এই পাশ মনে করা x সমানুপাতিক y, অথবা লিখলাম x সমানুপাতিক y। এখন যদি y এর মান বৃদ্ধি পায় তাহলে কি x এর মানও বৃদ্ধি পাবে। যদি y এর মান বৃদ্ধি পায় x এর মানও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এখন বলতেছে কি নিউটনের মহাকর্ষীয় সূত্র বলতেছে যে কি বস্তু কণা দুটির ভর তো বললাম ভরের গুণফলের। তো দুটি বস্তু কণার যদি হয় m × m2, তাহলে গুণফল হয় কত? m1 m2 m1 এবং m2 কি বলছে? বল। এই আকর্ষণ বলটা কি? m1 m2 গুণফলের সমানুপাতিক। তাহলে গুণফলের সমানুপাতিক আমরা পেলাম F সমানুপাতিক m1 m2। তারপরে বলতেছে যে লিখি এরপরে বলতেছে যে কি বস্তু কণা দুটি গুণফলের সমানুপাতিক এবং তাদের বস্তু কণা তাদের বস্তু কণা মধ্যবর্তী দূরত্বে। বস্তু কণা দুটি কি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। এই বস্তু কণা দুটি পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। বস্তু কণা দুটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ওই আকর্ষণ বলটা হচ্ছে বস্তু কণা দুটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে ব্যস্তানুপাতিকটা হচ্ছে যদি এই পাশের মান কমে এই পাশের মান কি কমবে, তার মানে এই পাশের মান কমবে এই পাশের মানও কমবে। এখন আমরা এই সূত্র থেকে পাই যে m1 m2। এখন বলতেছে ওই আকর্ষণ বলটা কোথায় কাজ করবে? ওই আকর্ষণ বলটা কি একটি বস্তু কণা এখানে আরেকটি বস্তু কণা এইখানে? আকর্ষণ বলটা কি এখান থেকে এখানে গিয়ে কাজ করবে? না, এই আকর্ষণ বলটা কাজ করবে বস্তু কণা দুটি সংযোজক সরল রেখা বরাবর। এই আকর্ষণ বলটা কাজ করবে কি বস্তু কণা দুটি সংযোজক সরল রেখা বরাবর। এখন আমরা মহাকর্ষীয় F = সমানুপাতিক m1 m2 এবং F কি F সমানুপাতিক ব্যস্তানুপাতিক d²। এখন এই দুটোকে যদি আমি লিখি তাহলে আমরা পাই F সমানুপাতিক m1 m2 ব্যস্তানুপাতিক d²1। এখন আমি লিখতে পারি কি F সমানুপাতিক d² m1 m2।
এখন লিখতে পারি F ইকুয়াল টু G M1 M2 D স্কয়ার। G হচ্ছে কি? G এখন G কোত্থেকে আসবে? G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবকের G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, G এর একটি নির্দিষ্ট মান আছে। এই মানটা কি? সমানুপাতিক ধ্রুবক বলতে কি এই মানটা অপরিবর্তনীয়। এই মানটা কি? অপরিবর্তনীয়। এটি একটি নির্দিষ্ট মান। সেই মান G এর মান নির্দিষ্ট মানটি কত? G equal to 6.673 into 10 inverse 11। এটা একক কত? n। যেহেতু এটা একটা কি আকর্ষণ বল, কি ধরনের আকর্ষণ বল? 1 কেজি ভরের দুটি বস্তু কে 1 মিটার, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে, 1 মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে জি এর মান। তো যেহেতু এটা একটা বল তাহলে এটা n, যেহেতু এখানে কি আছে দূরত্ব মিটার, মিটার স্কয়ার, যেহেতু এখানে কি আছে কেজি, কেজি স্কয়ার, তাহলে আমরা জি মহাকর্ষীয় বা সমানুপাতিক ধ্রুবকের মান পেলাম কত? 6 × 673 × 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার। এবার আমাদের আশা করি মোটামুটি মহাকর্ষীয় নিউটনের মহাকর্ষীয় সূত্র এবং মহাকর্ষ কাকে বলে তোমরা মোটামুটি বুঝে নিছো। এবার আমরা আলোচনা করব অভিকর্ষ। অভিকর্ষটা কি? আমাদের পৃথিবীটা কিন্তু কি একটা থালার মতো গোল। আমরা কোথায় বসবাস করি? ভিতরে না বাইরে? কোথায়? উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে। এই হচ্ছে আমরা। আমরা তো পৃথিবীটা কিন্তু কি করতেছে বললামই, নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে আমরা তো ছিটকে পড়ে যাওয়ার কথা, আমরা ছিটকে পড়ি না কেন? আমরা ছিটকে পড়ি না কেন? কারণ এই পৃথিবীর সাথে আমাদের এক ধরনের আকর্ষণ কাজ করে, সেটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ। সেই মধ্যে আকর্ষণ পৃথিবীর সাথে আমাদের ঠিক তেমনই ভাবে পৃথিবীর সাথে পৃথিবীর নিকটবর্তী বা পৃথিবীর উপরিভাগের বিভিন্ন বস্তুর মধ্যে কি এক ধরনের আকর্ষণ আছে। সেই আকর্ষণটাকে বলে কি মধ্যাকর্ষণ অথবা কি অভিকর্ষ। মধ্যাকর্ষণ বা অভিকর্ষ। তাহলে এই যে দেখো ছক্কা মারে বল তো অনেক উপরে ওঠে, আবার বলটা কি ফিরে আসে। কোথায় ফিরে আসে? মাটিতে ফিরে আসে। কারণ কি? কারণ হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষটা কি এক ধরনের আকর্ষণ বল, এক ধরনের আকর্ষণ বল। কার কার মধ্যে? পৃথিবী M1 M আর বস্তু বস্তুটা হচ্ছে কি M স্মল m। এখন আবার পৃথিবীটা হচ্ছে কি ক্যাপিটাল M, বস্তুটা হচ্ছে পৃথিবী, তারপরে স্মল m হচ্ছে একটি বস্তু। যেমন মনে করো আমি হতে পারি, কলমটা হতে পারে, বই হতে পারে, বিভিন্ন বস্তু হতে পারে। এখন পৃথিবীর তুলনায় বস্তুটা কি অনেক ছোট। পৃথিবীর তুলনায় বস্তুটা কি অনেক ছোট। পৃথিবীর একটি নির্দিষ্ট ভর আছে, পৃথিবীর একটি নির্দিষ্ট ভর আছে। এখন আমাদের বস্তুত্ব বিভিন্ন বস্তু বিভিন্ন ভর হইতে পারে। আমার এক রকমের ভর, এই ডাস্টারটার এক রকমের ভর, এই কলমটার এক রকমের ভর, নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ভর। এখন বলতেছি, তাহলে আমরা বলতেছি অভিকর্ষ কি? অভিকর্ষটা হচ্ছে
অভিকর্ষটা হচ্ছে অভিকর্ষ বল বা অভিকর্ষটা হচ্ছে জি মহাকর্ষীয় ধ্রুবক, তারপরে কি এম, ক্যাপিটাল এম, স্মল এম। এটা কোত্থেকে পেলাম? এটা পেলাম ওই যে বললাম দুটি বস্তু কি এম, একটা হচ্ছে পৃথিবী, আরেকটা কি আরেকটা হচ্ছে স্মল এম। দুটি বস্তু, তাহলে মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা কি বললাম? দুটি পৃথিবীর সাথে অন্য আরেকটি বস্তুর আকর্ষণ কাজ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, একে অপরকে তারা কি নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা কি রকম হবে? এই আকর্ষণ বলটার মানটা হবে দুটি বস্তুর গুণফলের সমানুপাতিক। তাহলে গুণফল কত? সেই একই রকম, এই সমানুপাতিক এম এবং এন, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এপিগ্রালটা পেতেছি অভিকর্ষ বলের ক্ষেত্রে পাচ্ছি কি এম হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবী, আর স্মল এম হচ্ছে কি বস্তু, পৃথিবীর বস্তু, পরিবারের বস্তু, আর জি হচ্ছে কি যেহেতু বললাম মহাকর্ষীয় ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। তো এখন আবার আমরা এপিকাল টু জানি কি? এপিকাল টু জানি এম এ। বল ইকুয়াল টু জানি কি? বস্তুর ভর গুণ ত্বরণ, বস্তুর ভর গুণ ত্বরণ। এম ইকুয়াল টু এম হলো কি? বস্তুর ভর, আর এ হলো কি? ত্বরণ। এখন ত্বরণ কি? ত্বরণ হচ্ছে, তোমরা দেখো বাজারে যখন বাজার থেকে যখন একটা কি গাড়ি ছাড়ে তখন কি হয়? একটা গাড়ি আস্তে 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 যায়, যখন রাস্তাটা একটু পাকা পায় তখন গাড়িটার কি আস্তে আস্তে গতি বৃদ্ধি পায়। এই যে গতি বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি বেগ। তুমি হাঁটার সময় অনেক সময় দেখা যায় যে একটু আস্তে হাঁটো, অনেক সময় হাঁটার সময় একটু জোরে হাঁটো, তাহলে এটা হচ্ছে কি বেগ, তোমার গতি বেগ। এখন গতি বেগ কি? ত্বরণটা হচ্ছে প্রতি সেকেন্ডে বা একক সময়, একক সময়, একক বলতে কি সময়ের একক, সময়ের একক বা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা এপিকাল টু জানি কি এম এ। এখন আমাদের এইখানে ত্বরণের ক্ষেত্রে আমরা যে ত্বরণটা ব্যবহার করব সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণ হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। কোথায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর? পৃথিবী পৃষ্ঠে। অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। আমি যদি এই কলমটাকে এভাবে উপরের দিকে ছুঁড়ে মারি, কলমটা আবার মুক্তভাবে পড়ার সময় তার যে বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝবো? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়, আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা উভয়ের একক কিন্তু একই। ত্বরণের একক কি? মিটার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি ms ইনভার্স 2। এখন অভিকর্ষ ত্বরণের আমি যদি এফ এর পরিবর্তে এখানে এফ ইকুয়াল টু কি আমরা পাই? এফ ইকুয়াল টু এম এ। এম এর পরিবর্তে আমরা এখানে এর পরিবর্তে দিব কি জি। তাহলে এইখানে যদি এফ এর পরিবর্তে
এম এম জি ব্যবহার করি, এম জি এফ ইকুয়াল টু এম জি যেহেতু, তাহলে এখানে এম এফ এর পরিবর্তে এম জি লিখি, তাহলে আমরা জি ইকুয়াল টু পাই কি ডি স্কোয়ার ইন্টু এম জি এম 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 কেটে দিলে থাকে কি ডি স্কোয়ার জি এম। তাহলে এখন দেখা যাচ্ছে অভিকর্ষ ত্বরণটা কি নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, বস্তু কিন্তু স্থান নিরপেক্ষ নয়, কারণ অভিকর্ষ ত্বরণটার মান নির্ভর করে কিসের উপর, ডি স্কয়ারের উপর, দূরত্বের উপর, স্থানের উপর। কিন্তু এখানে জি এর মান ধ্রুবক, এম এর মানও ধ্রুবক, তারপরে এম এর সাধারণত পৃথিবীর ভর 5.97 ইন্টু 10⁻²৪, এটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর হচ্ছে কত, 5.97 ইন্টু 10⁻²৪। এখন তার মানে কি, মান নির্দিষ্ট, ধ্রুবক নাম, জি এর মানও ধ্রুবক, আমরা আগে লিখলাম। তাহলে অভিকর্ষ ত্বরণটা নির্ভর করতেছে কি ডি এর উপর, ডি এর মান বেশি হলে কম হলে তার উপর নির্ভর করতেছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই থেকে বলতে পারি কি অভিকর্ষ ত্বরণের জি এর মান বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। এখন আমাদের পৃথিবীটা কি পরিপূর্ণ গোলক নয়, মাঝখানটা একটু চাপা। পৃথিবীটা কি পরিপূর্ণ গোলক নয়, মাঝখানে একটু চাপা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্বকে যদি আমি আর ধরি, তাহলে আমরা এখানে জি এর মানের ক্ষেত্রে ডি এর পরিবর্তে আর, দূরত্ব আর, ব্যাসার্ধ আর, জি ইকুয়াল টু এম, সরি জি ইকুয়াল টু এম না, জি এম মানে সমানুপাতিক ধ্রুবক এবং পৃথিবীর ভর। এখন তাহলে আর এর মান, কারণ পৃথিবীর যেহেতু মেরু অঞ্চলে পৃথিবীর যেহেতু এটা যদি একটা পৃথিবী বললাম, পৃথিবী আর এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, পৃথিবীর মেরু অঞ্চলটা কি একটু বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কি, পৃথিবীর বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম, আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তাহলে যেহেতু আর আমরা ডি ডি এর পরিবর্তে আর ব্যাসার্ধ, তাহলে আর এর মান যে অঞ্চলে বেশি হবে, আর এর মান যে অঞ্চলে বেশি হবে, জি এর মান সেই অঞ্চলে কি হবে, কম হবে। আবার আর এর মান যে অঞ্চলে কম হবে, জি এর মান সেই অঞ্চলে কি হবে, বেশি হবে। তাহলে মেরু অঞ্চলে আর এর মান পাওয়া যায় 9.83 এবং বিষুবীয় অঞ্চলে পাওয়া যায় 9.78। তো বিজ্ঞানীরা কি করলো, পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ন্ত বস্তুর গতিবেগকে একটি নির্দিষ্ট মান নিয়ে নিল, সেই মানটা হচ্ছে 9.8। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট মান নিয়ে নিল, সেই মানটা হলো কি 9.8। এখন 9.8 হচ্ছে তাহলে কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এখন
এই যে এই দুটা বস্তু যদি আমি উপরে ফেলি, দুটা বস্তু অভিকর্ষ বেগ বৃদ্ধির হার একই 9.8, দুটা বস্তু ভূপৃষ্ঠে একই সময়ে পড়ার কথা, কিন্তু দুটি বস্তু একই সময়ে না পড়ার কারণ হচ্ছে দুটি বস্তু কি বা পৃথিবীর ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলে যে ধূলিকণা বা বায়ুমণ্ডলের স্তর বা বায়ু প্রবাহ তাদের মধ্যে বাধাগ্রস্ত হওয়ার কারণে যে সকল বস্তুর কি ভর বেশি সেগুলো কম বাধাগ্রস্ত হয়, যেগুলোর ভর কম সেগুলো বেশি বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার কারণে ভারী বস্তুগুলো বেশি ভর বিশিষ্ট পদার্থগুলো কি পৃথিবীতে তাড়াতাড়ি পড়ে এবং হালকা বা কম ভরবিষ্ট বস্তু একটু দেরিতে পড়ে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। শিক্ষার্থীরা ভালো থাকুন, শরীরের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ।